৭২ দিন ধরে বরফের মধ্যে আটকে থাকা ছেলেগুলো তখন এমন একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল যা একজন মানুষকে অন্তর থেকে চিরদিনের জন্য বদলে দিতে পারে। তারা তখন নিজেদের মৃত বন্ধুদের শরীর খাচ্ছিল। আর ভয়ঙ্কর ব্যাপারটা হলো ওটাই ছিল তাদের বাঁচার একমাত্র উপায়। কিন্তু তারা তো শুধু একটা রাগবি ম্যাচ খেলতে যাচ্ছিল। দিনটা ছিল 12ই অক্টোবর 1972। উরুগুয়ের ওল্ড ক্রিশ্চিয়ানস রাগবি টিমের খেলোয়াড়রা তাদের বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যদের নিয়ে একটা চার্টার্ড ফ্লাইটে উঠেছিল। গন্তব্য চিলির সান্তিয়াগো। একটি ফ্রেন্ডলি ম্যাচ আর তারপর কয়েকদিনের ছুটি কাটানোর প্ল্যান। সাধারণত উরুগুয়ের রাজধানী মন্টেভিডিও থেকে চিলির সান্তিয়াগো যেতে বিমানে প্রায় 3 ঘন্টা সময় লাগে, কিন্তু যাত্রাপথে আন্দিজ পর্বতমালা থাকায় এবং বিরূপ আবহাওয়ার কারণে বিমানগুলোকে অত্যন্ত সতর্কতার সাথে চলাচল করতে হয়। এছাড়া অধিকাংশ চার্টার্ড বিমান আন্দিজের সর্বোচ্চ শৃঙ্খলগুলি টপকে ওড়ার ক্ষমতা সম্পন্ন হয় না, তাই বিমানগুলোকে পাহাড়ের গিরিখাত দিয়ে সাবধানে পার হতে হতো। উল্লেখ্য যে দক্ষিণ আমেরিকায় অবস্থিত আন্দিজ পর্বতমালা পৃথিবীর দীর্ঘতম পর্বতশৃঙ্গ, যার পাহাড়গুলি হিমালয়ের পরে সবথেকে উঁচু। যাই হোক, মোট 45 জন যাত্রী এবং ক্রু ছিলেন সেই ফেয়ারচাইল্ড FH-227D বিমানটিতে। সবার চোখে মুখে ছিল উত্তেজনা, তরুণ বয়স, জীবন নিয়ে হাজারো স্বপ্ন। বিমানে ওঠার পর কেউ জোকস বলছিল, কেউ তাস খেলছিল, আবার কেউ জানলা দিয়ে মেঘ দেখছিল। একজন খেলোয়াড় মায়ের জন্য একটা পোস্টকার্ড লিখছিল, আরেকজন জানলার বাইরে বরফ ঢাকা পাহাড় দেখে বলছিল, এ যেন স্বর্গ। কিন্তু তারা কেউ জানতো না কয়েক ঘন্টার পর এই পাহাড়ই তাদের কাছে নরক হতে চলেছে। বিমানটি পাহাড়ের গিরিখাত দিয়ে সাবধানে ওড়ার সময় হঠাৎই আবহাওয়া খারাপ হতে শুরু করে, তাই বিমানটিকে কাছের এয়ারপোর্ট আর্জেন্টিনার মেসেন্ডা শহরে ল্যান্ড করানো হয় এবং অপেক্ষা করা হয় আবহাওয়া ঠিক হওয়ার। এরপর 13ই অক্টোবর শুক্রবার আবহাওয়া ঠিক হওয়ায় বিমানটি টেক অফ করে। পাইলট জুলিও ফেরাদাস ছিলেন অত্যন্ত অভিজ্ঞ, কিন্তু আন্দিজ পর্বতমালা, যাকে বলা হয় পৃথিবীর সবথেকে দীর্ঘ এবং ভয়ঙ্কর পর্বতশৃঙ্গ, সে কোনো অভিজ্ঞতার তোয়াক্কা করে না। বিকেল 3:21 বিমানটি যখন 18,000 ফুট ওপরে, তখন পাইলট হিসাব মেলাতে একটি ছোট্ট কিন্তু মারাত্মক ভুল করে বসলেন। তিনি ভেবেছিলেন তারা চিলির আকাশ সীমায় পৌঁছে গেছেন এবং ধীরে ধীরে বিমানটিকে নিচে নামানোর নির্দেশ দিলেন। কিন্তু তারা জানতো না তারা তখনও আন্দিজ পর্বতের ঠিক মাঝখানে। চারিপাশে ঘন সাদা মেঘের কারণে পাইলট দেখতেই পারেননি যে তাদের ঠিক সামনেই দাঁড়িয়ে আছে পাথরের এক বিশাল দেওয়াল। আচমকা এক তীব্র ঝাঁকুনি। ককপিটে তখন সতর্ক বার্তার শব্দ বাজতে শুরু করেছে। একজন যাত্রী জানলার বাইরে তাকিয়ে হঠাৎই শুধু সাদা মেঘই নয়, একটা কালো পাথরের দেওয়াল দেখতে পেল। সে চিৎকার করার আগেই বুম! বিমানের ডান দিকের ডানাটা পাহাড়ে আঘাত করে। মুহূর্তের মধ্যে বিমানের পেছনের অংশ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। বাতাসের প্রবল চাপে পেছনের সিটে বসে থাকা যাত্রীরা তাদের সিট বেল্ট সহ শূন্যে ছিটকে পড়ে যায়। এরপর বিমানের বাকি অংশটুকু একটা স্লেজ গাড়ির মতো ঘন্টায় 350 কিলোমিটার বেগে বরফের পাহাড় বেয়ে নিচের দিকে পিছলে পড়তে থাকে। মাত্র কয়েক সেকেন্ডে হাসি, আড্ডা আর জীবনের কোলাহল নিমেষেই বদলে গেল এক হিমশীতল মৃত্যুপুরীতে। কেউ নিজের পা খুঁজে পাচ্ছিল না, কেউ বন্ধুর মৃতদেহ আঁকড়ে ধরে কাঁদছিল। অনেকে বুঝতেই পারছিল না যে সে এখনো জীবিত আছে কিনা। মুহূর্তের মধ্যে পুরো কেবিনটা রক্ত, ধোঁয়া আর মানুষের চিৎকারে ভরে গেল। কিন্তু যারা বেঁচে ছিল তারা তখনও জানতো না মৃত্যু হয়তো এই বেঁচে থাকার চেয়েও অনেক বেশি সহজ ছিল। জায়গাটির নাম ভ্যালে দে লাস লাগ্রিমাস, যার বাংলা অর্থ হলো কান্নার উপত্যকা। 12 জন যাত্রী ক্র্যাশের সাথেই মারা গিয়েছিল, কিন্তু 2 জন এমন ছিলেন যারা গুরুতরভাবে আহত হননি। প্রথমজন ছিলেন 19 বছর বয়সী রবার্তো ক্যানেসা এবং অন্যজন 20 বছর বয়সী গুস্তাভো জারবিনো। যেহেতু তারা 2 জনই ডাক্তারির ছাত্র ছিলেন, তারা অবিলম্বে কে বেঁচে আছেন এবং আহতদের কিভাবে সাহায্য করা যায় তা পরীক্ষা করতে শুরু করেন। তারা দেখলেন অনেক যাত্রী গুরুতর আঘাত পেয়েছেন। তাদের মধ্যে একজন ছিলেন 23 বছর বয়সী ফার্নান্দো পারোদো, যিনি মাথা ফেটে যাওয়ার কারণে কোমায়
কোমায় চলে গিয়েছিলেন। অন্যদিকে বিমান নিখোঁজ হওয়ার 1 ঘন্টার মধ্যেই চিলির এয়ার সার্চ অ্যান্ড রেস্কিউ সার্ভিস একটি বিজ্ঞপ্তি পায়। জীবিতদের খোঁজার জন্য 4টি বিমান মোতায়েন করা হয়েছিল। তারা সন্ধ্যা থেকে রাত পর্যন্ত দুর্ঘটনাস্থলটি খুঁজে বের করার চেষ্টা করছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তারা কিছুই পায়নি। রেডিও সম্প্রচার শোনার পর উদ্ধারকারী পরিষেবার কর্মকর্তারা এই সিদ্ধান্তে পৌঁছান যে বিমানটি অবশ্যই কোনো প্রত্যন্ত এবং দুর্গম এলাকায় বিধ্বস্ত হয়েছে। সমস্যা হলো বিমানটির রং ছিল সাদা এবং এটি এমন জায়গায় বিধ্বস্ত হয়েছিল যার চারিপাশে শুধু সাদা বরফ আর তুষার ছিল। বরফে ঢাকা পাহাড়ে এটিকে খুঁজে বের করা খুবই কঠিন ছিল। প্রথম রাতটা নেমে এলো। জীবিতরা বিমানের ভাঙা অংশের ভেতরে গাদাগাদি করে আশ্রয় নিল। তাদের গায়ে ছিল সাধারণ সুতির শার্ট, জিন্স আর স্পোর্টস জ্যাকেট, কিন্তু বাইরের তাপমাত্রা তখন -30 ডিগ্রি সেলসিয়াস। এই ঠান্ডায় মানুষের রক্ত জমে বরফ হয়ে যায়। তারা লাগেজ, সিট এবং বরফ ব্যবহার করে বিমানের পেছনের অংশটি বন্ধ করে দেন, যাতে তারা ভেতরে উষ্ণ থাকতে পারে। কিন্তু সেই রাতেই ঠান্ডায় জমে এবং দুর্ঘটনার কারণে ক্ষতস্থান থেকে অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেল আরও 5 জন। জীবিত মানুষের সংখ্যা 33 থেকে কমে 28 হয়ে যায়। অন্ধকারে পুরো রাত জুড়ে শুধু একটাই শব্দ শোনা যাচ্ছিল, মানুষের কষ্টে গোঙানোর শব্দ। আর তার মাঝে কেউ একজন নিজের মাকে ডাকছিল, কিন্তু মা সাড়া দিচ্ছিল না। কিন্তু বাকি যাত্রীরা বেশ আশাবাদী ছিলেন। তারা আশা করছিলেন যে তারা যদি কোনোভাবে সেখানে 1 রাত কাটিয়ে দিতে পারেন এবং ঠান্ডা থেকে বাঁচার উপায় খুঁজে পান, তবে পরের দিন কেউ না কেউ তাদের ঠিকই খুঁজে বের করবে। সকাল হলো, কিন্তু সেই সকালটি কোনো আশা নিয়ে আসেনি। 14ই অক্টোবর আর্জেন্টিনা, চিলি এবং উরুগুয়ে থেকে 11টি বিভিন্ন বিমানকে অনুসন্ধান অভিযানে নামানো হয়েছিল। তারা যে অনুসন্ধান এলাকা বেছে নিয়েছিল তাও সঠিক ছিল। দুর্ঘটনাস্থলের অবস্থান সেই অনুসন্ধান এলাকার মধ্যেই ছিল, কিন্তু তা সত্ত্বেও তারা দুর্ঘটনাস্থলটি খুঁজে পায়নি। বেঁচে যাওয়া যাত্রীরা বিমানের ছাদে SOS লেখার জন্য লিপস্টিক ব্যবহার করার চেষ্টা করেছিল। তারা SOS লিখতে শুরুও করেছিলেন, কিন্তু শীঘ্রই বুঝতে পারেন যে সব অক্ষর লেখার জন্য তাদের কাছে পর্যাপ্ত লিপস্টিক নেই। এরপর তারা সুটকেস ব্যবহার করে বরফের ওপর একটি বড় ক্রস চিহ্ন তৈরি করার চেষ্টা করেছিলেন, যাতে ওপরে উঠতে থাকা অনুসন্ধানকারী বিমান তাদের দেখতে পায়। কিন্তু শীঘ্রই তারা বুঝতে পারেন যে এতে কাজ হচ্ছে না। সেই দিন তারা 1টি নয়, 2টি নয়, 3টি বিমান তাদের মাথার উপর দিয়ে উঠতে দেখেছিলেন। তারা চিৎকার করে, হাত নেড়ে এবং বিমানের নজর কাটতে যথাসাধ্য চেষ্টা করেছিলেন, কিন্তু তারা সফল হয়নি। এই চেষ্টায় আরও একটি দিন কেটে যায়। পরের দিন 15ই অক্টোবর পাহাড়ের সেই উচ্চতায় প্রথমে যে জিনিসটার অভাব বেঁচে থাকা যাত্রীরা অনুভব করছিল তা হলো তৃষ্ণা। সেই উচ্চতায় বাতাস এতটাই পাতলা ছিল যে কয়েক কদম হাঁটলেই বুক ধড়ফড় করতে শুরু করত। ঠান্ডায় তাদের আঙুল ধীরে ধীরে অনুভূতিহীন হয়ে যাচ্ছিল, কারো ঠোঁট ফেটে রক্ত বের হয়ে যাচ্ছিল। চারিদিকে শুধু বরফ আর বরফ, কিন্তু সেই বরফ মুখে দিলে তার ঠোঁট আর গলা কেটে ফেলতো, শরীরের তাপমাত্রা আরও কমিয়ে দিত। রবার্তো ক্যানেসা, যার কথা আমি আগেই বলেছি, সেই 19 বছর বয়সী মেডিকেল স্টুডেন্ট একটি বুদ্ধি বার করলো। তারা বিমানের জানলায় অ্যালুমিনিয়াম শিট রোদে রেখে তার উপর বরফ গলিয়ে ফোঁটা ফোঁটা জল সংগ্রহ করতে শুরু করলো। কিন্তু খাবার তাদের কাছে ছিল মাত্র কয়েকটি চকলেট বার, ক্র্যাকার্স আর কয়েক বোতল ওয়াইন। 27 জন মানুষের মধ্যে এই সামান্য খাবার ভাগ করে দেওয়া হলো। একজন মানুষের ভাগে দিনে পড়লো একটা চকলেটের খুব সামান্য একটি টুকরো আর 1 চিপি ওয়াইন। পরের দিন 16ই অক্টোবর, দুর্ঘটনার 3 দিন পর, ফার্নান্দো পার্দো কোমা থেকে জেগে ওঠেন। জ্ঞান ফেরার সাথে সাথেই তিনি দেখতে পান যে দুর্ঘটনায় তার মা মারা গেছেন এবং তার 19 বছর বয়সী বোন গুরুতর আহত হয়েছে। পারদো তার বোনকে বাঁচিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছিলেন। তিনি তার জন্য খাবার ও জল এনেছিলেন। সবাই ভেবেছিল যে কোনো মুহূর্তে আকাশে হেলিকপ্টারের আওয়াজ শোনা যাবে, উদ্ধারকারীরা চলে আসবে। কিন্তু 8 দিন পার হয়ে যাওয়ার পর এমন কিছু ঘটল যা তাদের সব আশাকে
ভেঙে চুরমার করে দিল। বন্ধুরা, বেঁচে থাকার এই অষ্টম দিনটি যাত্রীদের সব থেকে বেশি মানসিকভাবে ভেঙে দেয়। এই দিনটি শুরু হয়েছিল এক বিস্ময় দিয়ে। বিমানের সিটগুলোর মধ্যে একটি ট্রানজিস্টার রেডিও খুঁজে পান যাত্রীরা। একজন রাগবি খেলোয়াড় রয় হার্লের ইলেকট্রনিক্স নিয়ে বেশি আগ্রহ ছিল, তাই সে রেডিওটি চালু করার চেষ্টা করে। সে বুদ্ধি খাটিয়ে একটি লম্বা অ্যান্টেনা তৈরি করে। শেষ পর্যন্ত রেডিওটি কাজ করতে শুরু করে। এই রেডিওটি শুধু একমুখী যোগাযোগ করতে পারত, অর্থাৎ জীবিতরা এই রেডিও থেকে শুনতে পেতেন কিন্তু কোনো মেসেজ পাঠাতে পারতেন না। আর এই রেডিও থেকে যাত্রীরা যা শুনলেন, আন্দিজ পর্বতে নিখোঁজ হওয়া উরুগুয়ান ফ্লাইট 571-এর তল্লাশি অভিযান আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে। এত ঠান্ডায় আর কারো বেঁচে থাকার আর কোনো সম্ভাবনা নেই। এই বার্তা শুনে তাদের অনুভব হলো পৃথিবী তাদের ভুলে গেছে। তারা এখন মৃত, জীবিত কিন্তু পৃথিবীর বুকে মৃত। ওই দিনটি ফার্নান্দো পারোদোর বোন আহত অবস্থায় মৃত্যুর কাছে হার মানেন। এদিকে যেটুকু খাওয়ার ছিল তাও শেষ হয়ে যাওয়ায় ক্ষুধা ধীরে ধীরে তাদের শরীরকে ভেতর থেকে খেতে শুরু করলো। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 12,000 ফুট উপরে, যেখানে কোনো গাছপালা নেই, কোনো প্রাণী নেই, কোনো পোকা মাকড়ও পর্যন্ত নেই, সেখানে মানুষের শরীর বাঁচবে কীভাবে? প্রথমে তারা বিমানের সিটের চামড়া চেবানোর চেষ্টা করলো, এরপর জুতোর চামড়া, কিন্তু তাতে কোনো পুষ্টি ছিল না। তাদের শরীর নিজেদের পেশিগুলোকেই পুড়িয়ে পুড়িয়ে শেষ করছিল। তখন সেই নিস্তব্ধ বরফের পাহাড়ে এমন এক আলোচনা শুরু হলো যা মানব সভ্যতার ইতিহাসে সবথেকে মর্মান্তিক। তাদের সামনে একটাই রাস্তা খোলা ছিল। সবাই ক্যাথলিক হওয়ায় কেউ মুখে আনতেও পারছিল না বিষয়টাকে। তাদের কাছে এটা শুধু নিষিদ্ধই নয়, পাপ। একজন বলছিল এটা করলে ঈশ্বর কখনো ক্ষমা করবে না। আরেকজন ধীরে উত্তর দিয়েছিল, হয়তো ঈশ্বর চাইছেন আমরা বেঁচে থাকি। অনেকেই কাঁদছিল, কেউ কেউ মৃত বন্ধুদের দিকে তাকাতেও পারছিল না। কিন্তু ক্ষুধা ধীরে ধীরে মানুষের নৈতিকতাকেও খেয়ে ফেলে। অবশেষে তারা সিদ্ধান্ত নিল মৃতদের শরীর থেকে খুব ছোট ছোট টুকরো কেটে শুকিয়ে খাওয়া হবে। প্রথম টুকরো মাংস মুখে দেওয়ার সময় কয়েকজন বমি করে দিয়েছিল, কেউ চোখ বন্ধ করে নিয়েছিল, কেউ প্রার্থনা করছিল, কারণ তারা জানতো এই মুহূর্তের পর তারা আর আগের মানুষ থাকবে না। যে মাংস তারা খাচ্ছে তা বিমানের বাইরে পড়ে থাকা তাদেরই মৃত আত্মীয় এবং বন্ধুদের দেহ। ভাবুন তো একবার, আপনি এমন এক পরিস্থিতিতে আছেন যেখানে আপনার নিজেরই ভাই, নিজেরই প্রিয় বন্ধুর শরীর আপনাকে খেতে হবে শুধু বেঁচে থাকার জন্য। তারা একে অপরের হাত ধরল, একটি শপথ নিল, যদি তাদের মধ্যে কেউ মারা যায় তবে বাকিরা যেন তার শরীর ব্যবহার করে নিজেদের বাঁচিয়ে রাখে। সেই মুহূর্তে নৈতিকতার চেয়ে বেঁচে থাকাটা বেশি জরুরি হয়ে পড়েছিল। কোনো মানুষেরই জীবনে এমন চরম সিদ্ধান্তের মুখোমুখি হওয়া উচিত নয়। সভ্যতা আমাদের শেখায় কি সঠিক আর কি ভুল, কিন্তু প্রকৃতি শুধু একটা প্রশ্ন করে, তুমি কি বাঁচতে চাও? আমরা যখন আমাদের প্রতিদিনের জীবনে ছোট ছোট বিষয় নিয়ে হতাশ হই, তখন আমরা ভুলে যাই আমাদের ভেতরে বাঁচার কি অদম্য এক শক্তি লুকিয়ে আছে। চরম অন্ধকারে মানুষ হয় ভেঙে পড়ে, নয়তো এমন এক শক্তিতে পরিণত হয় যা প্রকৃতির নিয়মের বাইরে। এই টিকে থাকার মানসিকতা আমাদের শেখায় যে আশা নামক জিনিসটা কখনো পুরোপুরি মরে যায় না। কিন্তু আন্দিজের পাহাড়ের সেই রাতে প্রকৃতি তাদের সেই আশারও পরীক্ষা নিতে প্রস্তুত হচ্ছিল। 29শে অক্টোবর, ক্র্যাশের 16 দিন পর রাত যখন গভীর, যাত্রীরা বিমানের ধ্বংসস্তূপের ভেতর ঘুমাচ্ছিল, হঠাৎ পাহাড়ের উপর থেকে নেমে এলো এক বিশাল তুষারধস। 1 সেকেন্ডের মধ্যে পুরো কেবিন অন্ধকার হয়ে গেল। সবাই বুঝতে পারল তারা বরফের নিচে চাপা পড়ে গেছে। কেউ চিৎকার করছিল, কেউ শ্বাস নিতে পারছিল না। একজন আতঙ্কে নিজের বন্ধুর মুখ আঁচড়াতে শুরু করছিল, শুধু একটু বাতাসের জন্য। সেই অন্ধকারে সময় যেন থেমে গিয়েছিল। 3 দিন, টানা 3 দিন তারা ওই বরফের কবরে আটকা পড়েছিল। এই তুষারধস কেড়ে নিয়েছিল আরও 8 জনের প্রাণ হারায় মার্সেলো, যে এতদিন সবাইকে আগলে রেখেছিল এবং দলটিকে নেতৃত্ব দিচ্ছিল বেঁচে থাকার জন্য। ফার্নান্দো পারদো বরফ খুঁড়ে একটা ছোট্ট গর্ত তৈরি করে প্রথম বাইরের বাতাস ভেতরে আনে, কিন্তু ততক্ষণে সবার মানসিক অবস্থা খাদের কিনারায়। কিন্তু পারদো
হার মানতে রাজি ছিল না, কারণ সে মরণারত বোনের দিকে তাকিয়ে নিজেকে একটা কথাই বলেছিল, আমি এখানে মরবো না, আমাকে বাবার কাছে ফিরতে হবে। যদি সেও মারা যায় তাহলে তার বাবার পৃথিবীতে আর কেউ থাকবে না। এই চিন্তাই তাকে অসম্ভব শক্তি দিচ্ছিল। বাইরে আসার পর বেঁচে থাকা যাত্রীরা বুঝতে পারেন যে তাদের বাঁচাতে কেউ আসবে না। তারা যদি বেঁচে থাকতে চান তবে তাদের নিজেদেরই চেষ্টা করতে হবে। দুর্ঘটনাস্থলে বসে সাহায্যের জন্য অপেক্ষা করার কোনো মানে ছিল না। শেষ নিঃশ্বাস পর্যন্ত তাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে। ক্যানিসা, পার্দো এবং ভিজেন্টিন সব থেকে শক্তিশালী ছিলেন। তারা সবাই মিলে সিদ্ধান্ত নেন যে তাদের বেশি খাবার এবং সব থেকে উষ্ণ কাপড় দেওয়া হবে এবং তারা হেঁটে সাহায্যের সন্ধান করার চেষ্টা করবে। তাদের প্রথম কাজ ছিল নিজেদের সঠিক অবস্থান অনুমান করা। দুর্ঘটনার আগে কো পাইলট জানিয়েছিল যে তাদের বিমানটি কুরিকো নামের স্থান অতিক্রম করেছে, তাই তারা অনুমান করছিল যে তারা যদি পশ্চিম দিকে কয়েক কিলোমিটার হাঁটেন তবে তারা অবশ্যই চিলির কোনো গ্রামাঞ্চলে পৌঁছে যাবেন। কিন্তু তাদের অনুমান সম্পূর্ণ ভুল ছিল। আসলে কো পাইলট জানতেনই না যে তিনি বিমানটিকে কোথায় নিয়ে যাচ্ছেন। বাস্তবে তাদের দুর্ঘটনাস্থল আন্দিজ পর্বতমালার মাঝখানে 89 কিলোমিটার পূর্বে অবস্থিত ছিল। এই ভুল ধারণা নিয়েই তারা শক্তি সঞ্চয় করবার জন্য কয়েকদিন বিশ্রাম নেন। 15ই নভেম্বর দুর্ঘটনার 33 দিন পর এই তিনজন সাহায্যের অনুসন্ধানে বেরিয়ে পড়েন। পূর্ব দিকে কয়েক ঘন্টা চলার পর তারা তাদের বিমানের পেছনের অংশটি খুঁজে পান। এটি বিমানের সেই অংশ যা সবার আগে ভেঙে আলাদা হয়ে গিয়েছিল। এর ভেতরে তারা অনেকগুলো সুটকেস, চকলেটের বাক্স, 3টি মাংসর প্যাটি, 1 বোতল রাম, অতিরিক্ত জামা কাপড়, কমিক বই এবং কিছু ঔষধ খুঁজে পান। এর সাথে সাথে তারা বিমানের 2-ওয়ে রেডিও সিস্টেমটিও খুঁজে পান, এমন একটি রেডিও যা কেবল আগত যোগাযোগেরই সুবিধা দিতে পারে না, বার্তাও পাঠাতে পারে। তারা সেখানে রাত কাটানোর সিদ্ধান্ত নিল এবং সকালে বিমানের রেডিওটি চালু করার চেষ্টা শুরু হয়। তারা বিমানের মূল অংশ থেকে কিছু ব্যাটারি বের করে রেডিওটি চালু করবার সিদ্ধান্ত নেন, কারণ এভাবেই তারা একটি SOS কল পাঠাতে পারবেন। তারা লেজের অংশে 24 কেজি ওজনের ব্যাটারি খুঁজে পান, কিন্তু তা খুব ভারী ছিল। এই ব্যাটারিটিকে তুলে মূল দুর্ঘটনাস্থলে নিয়ে যাওয়া প্রায় অসম্ভব ছিল, তাই তারা সিদ্ধান্ত নেন যে এখানেই রেডিওটিকে চালু করতে হবে। আর এই রেডিওটিকে চালু করতে সবথেকে বেশি সাহায্য করতে পারবে যে ব্যক্তি, তার নাম হলো রয় হার্লের, যার সম্বন্ধে আমি আগেই বলেছি, যার ইলেকট্রনিক সম্পর্কে কিছুটা জ্ঞান ছিল। তাই তারা ফিরে যান মূল দুর্ঘটনাস্থলে এবং রয় হার্লেকে নিয়ে আসেন ওই স্থানে। কিন্তু দুর্ভাগ্যবশত ওই পরিকল্পনা কাজ করেনি। কারণটি ছিল বিমানের বৈদ্যুতিক সিস্টেম 115 ভোল্ট এসি কারেন্টে কাজ করত, আর তাদের ব্যাটারিটি ছিল 24 ভোল্ট ডিসি কারেন্টের। তাই এইগুলোকে একসাথে যুক্ত করার কোনো উপায় ছিল না। তারা কয়েকদিন ধরে রেডিওটি চালু করবার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন, কিন্তু শীঘ্রই বুঝতে পারেন তাদের সমস্ত প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে। বেঁচে থাকার জন্য এখন তাদের পশ্চিম দিকে হাঁটা শুরু করতে হবে। 11ই ডিসেম্বর দুর্ঘটনার 59 দিন পর আরেকটি তুষারধস আঘাত আনে। এতে আরও 3 জন জীবিত ব্যক্তি নিহত হন। পরের দিন 11ই ডিসেম্বর দুর্ঘটনার পর 2 মাস কেটে গিয়েছিল, তাই 3 জন সাহসী মানুষ, পার্দো, ক্যানিসা এবং ভিজেন্টিন, কোনো পর্বতারোহণের গিয়ার ছাড়াই হিমবাহে আরোহণের উদ্দেশ্যে রওনা হন। একমাত্র নিশ্চিত বিষয়টি ছিল যে পশ্চিমে চিলি অবস্থিত। পশ্চিম দিকে যাওয়ার অর্থ ছিল নিচে নামার আগে তাদের প্রথমে পাহাড় চড়তে হবে। তারা তখনও বিশ্বাস করতেন যে তারা মাত্র কয়েক কিলোমিটার দূরে আছেন, তাই তারা আশা করেছিল যে 2 থেকে 3 দিন হাঁটলেই তারা সাহায্য পাবেন। তাই তারা 3 দিনের জন্য মাংস প্যাক করে নিয়েছিল। ঠান্ডা থেকে নিজেকে রক্ষা করার জন্য পার্দো 3 জোড়া জিন্স পরেছিলেন। তিনি তার টি শার্টের ওপর 3টি সোয়েটার এবং পায়ে 4 জোড়া মোজা পরেছিলেন। এমনকি তিনি মোজার ওপর একটি প্লাস্টিকের শপিং ব্যাগও পরিয়েছিলেন, কারণ ঠান্ডা এতটাই তীব্র ছিল। তাদের কাছে কোনো টেকনিক্যাল গিয়ার, মানচিত্র, কম্পাস এবং পর্বতারোহণের কোনো অভিজ্ঞতাই ছিল না। আর যেমনটা আমরা আগেই জেনেছি, এই উচ্চতায় বাতাস বেশ হালকা হয়ে যায় এবং একজন অক্সিজেনের অভাব অনুভব করতে শুরু করে। কিন্তু তা সত্ত্বেও তারা পাহাড়ের দিকে এগিয়ে যেতে থাকে। তাদের নিজেদেরই সেলাই করা স্লিপিং ব্যাগটি রাতে বেশ কাজে দিয়েছিল,
দিনের বেলা তারা ধীর পদক্ষেপে সামনের দিকে এগোতে থাকতো এবং রাত হলে তারা তিনজন সেই স্লিপিং ব্যাগে একে অপরের যতটা সম্ভব কাছাকাছি ঘুমাতেন। এরপর সূর্য ওঠার সাথে সাথেই তারা হাঁটতে শুরু করতেন। ধীরে ধীরে তারা একসাথে এগিয়ে যেতে থাকেন। দ্বিতীয় দিন, তৃতীয় দিন এবং চতুর্থ দিনের সকালে তারা বুঝতে পারেন যে তাদের অনুমান সম্পূর্ণ ভুল ছিল। সামনে তারা তাদের যাত্রার কোনো শেষ দেখতে পারছিল না, কারণ তাদের কাছে প্রায় কোনো খাবারই ছিল না। এরপর ভিজেন্টিন দুর্ঘটনাস্থলে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং কেবল বাকি দুইজন এগিয়ে যাবেন যাতে কম খাবার প্রয়োজন হয়। তাই 15ই ডিসেম্বর ভিজেন্টিন ফিরে যেতে শুরু করেন। তিনি বিমানের একটি সিটকে স্লেজ গাড়ির মতো ব্যবহার করছিলেন, আর যেহেতু ফিরে যাওয়ার রাস্তাটি চালু পথ ছিল তাই তিনি 1 ঘন্টার মধ্যেই দুর্ঘটনাস্থলে পৌঁছে যান। এই পাহাড়ে উঠতে তাদের 3 দিন লেগেছিল, কিন্তু মাত্র 1 ঘন্টার মধ্যেই তিনি দুর্ঘটনাস্থলে ফিরে আসেন। ওদিকে পার্দো এবং ক্যান্সা পাহাড়ে চড়তে থাকেন। 3 ঘন্টা পর তারা পাহাড়ের চূড়ায় পৌঁছান এবং দেখেন তাদের চারিপাশে যত দূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়। বরফে ঢাকা পাহাড় ছাড়া সেখানে আর কিছুই ছিল না। রবার্তো ক্যান্সা দৃশ্যটি দেখে স্তব্ধ হয়ে গেলেন। তিনি পার্দোকে বললেন, আমরা তো মরে গেছি পার্দো, আমাদের আর কোনো উপায় নেই। কিন্তু নন্দ পার্দো, যার ভেতরে তখনও বাঁচার এক অতি প্রাকৃতিক শক্তি কাজ করছে, তিনি রবার্তোর চোখের দিকে তাকিয়ে বলেন, তাহলে আমরা হাঁটতে হাঁটতে মরবো রবার্তো, কিন্তু আমরা থামবো না। এরপর নান্দো আর রবার্তো শুরু করলেন এক অসম্ভব যাত্রা। রাতে ঘুমিয়ে পড়া মানে মৃত্যু, তাই তারা হাঁটতে হাঁটতে একে অপরকে ধাক্কা দিয়ে জাগিয়ে রাখত। অনেক সময় তারা বুঝতেই পারতো না সামনে যা দেখছে তা সত্যি নাকি ইলিউশন। একদিন রবার্তো এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে সে বরফের ওপর বসে বলছিল, আমি আর পারছি না। তখন নন্দ শুধু একটা কথাই বলছিল, তুমি থামলে আমরা দুজনেই মরে যাব। টানা 10 দিন বরফের পাহাড়, গভীর খাদ আর মৃত্যু ভয় পার হয়ে তারা ধীরে ধীরে নিচে নামতে শুরু করলেন। 10ম দিনে হঠাৎ রবার্তো দূর থেকে একটা শব্দ শুনতে পারলেন, জলের শব্দ। বরফ গলে নদী তৈরি হয়েছে। তারা নদীর পাড়ে পৌঁছালেন। নদীর ওপরে ঘোড়ার পিঠে বসে থাকা এক মানুষ, একজন চিলি দেশের পশুপালক, যার নাম সার্জিও কাতালান। 70 দিনের মধ্যে প্রথমবার তারা এমন একজন মানুষকে দেখল যে মৃত না। রবার্তোর চোখ দিয়ে জল পড়তে শুরু করলো, কারণ সে বুঝতে পেরেছিল যে তারা সত্যি বেঁচে ফিরতে চলেছে। নদীর জলের গর্জনের কারণে তারা একে অপরের কথা শুনতে পারছিল না। সার্জিও একটা কাগজে কিছু লেখে, সেটা একটা পাথরের সাথে বেঁধে নদীর এপারে ছুঁড়ে দেয়। পার্দো সেই কাগজে কাঁপা কাঁপা হাতে লেখেন, আমি এমন একটি বিমান থেকে এসেছি যা পাহাড়ের উপরে ভেঙে পড়েছিল। আমি উরুগুয়ান আর 10 দিন ধরে হাঁটছি। বিমানে এখনও আমাদের 14 জন বন্ধু আহত অবস্থায় আটকে আছে। আমাদের জলদি বের করুন প্লিজ। পরের দিন 22শে ডিসেম্বর 1972 ভ্যালে দে লাস ল্যাগ্রিমাসে পড়ে থাকা বাকি 14 জন ধ্বংসস্তূপের রেডিওতে শুনতে পেলেন 2 তরুণ পাহাড় পার হয়ে সভ্যতায় পৌঁছেছে। 71 দিনের এক অকল্পনীয় পাশবিক এবং মানসিক নরকবাসের পর অবশেষে উদ্ধারকারীরা হেলিকপ্টারগুলো মাটিতে নামালো। উদ্ধারকারীরা যখন তাদের কাছে পৌঁছায় তখন অনেকেই কাঁদার শক্তিটুকু হারিয়ে ফেলেছিল। তারা শুধু নিঃশব্দে আকাশের দিকে তাকিয়েছিল, যেন এখনও বিশ্বাস করতে পারছিল না দুঃস্বপ্নটা সত্যি শেষ হয়েছে। যে 45 জন মানুষ এই যাত্রা শুরু করেছিল তাদের মধ্যে মাত্র 16 জন জীবিত ফিরে আসতে পেরেছিলেন। যখন তাদের উদ্ধার করা হয় তখন তাদের ওজন প্রায় অর্ধেক হয়ে গিয়েছিল। শরীর ছিল কঙ্কালসার, চোখগুলো কঠোরাগত, কিন্তু তারা বেঁচে ফিরেছিলেন। তাদের উদ্ধার হওয়ার ঘটনাকে বিশ্ব মিডিয়া নাম দিয়েছিল দ্য মিরাকেল অফ দ্য অ্যান্ডেস, বা আন্দিজের অলৌকিক ঘটনা। ফ্লাইট 571-এর এই বেঁচে ফেরা মানুষগুলো কোনো সুপারহিরো ছিল না, তারা ছিল সাধারণ কিছু তরুণ যারা শুধু বাঁচতে চেয়েছিলেন। তারা আমাদের শিখিয়েছে মানুষের শরীর হয়তো ভঙ্গুর, প্রকৃতি হয়তো নির্মম, কিন্তু মানুষের ভেতরের ইচ্ছা বা উইল পাওয়ার তা যে কোনো পাহাড়ের চেয়েও বিশাল। কিন্তু পাহাড় থেকে ফিরে আসার পর যুদ্ধটা শেষ হয়নি, কারণ তারা শুধু বরফ থেকে ফিরে আসেনি, তারা ফিরে এসেছিল এমন এক স্মৃতি নিয়ে যা সারা জীবন তাদের তাড়া করবে। পরবর্তীতে নান্দো পার্দো তার এক সাক্ষাৎকারে বলেছিলেন,
পাহাড়ের সেই নিস্তব্ধতায় আমি শিখেছি জীবন কোনো গ্যারান্টি নয়, এটা একটা উপহার। আমরা প্রতিদিন সকালে যে নিঃশ্বাসটা নিই সেটাই একটা মিরাকেল। আজও আন্দিজের সেই বরফ ঢাকা পাহাড় নীরবে দাঁড়িয়ে আছে। সেখানে এখনও বাতাস বয়ে যায়, এখনও বরফ পড়ে, কিন্তু সেই সাদা বরফের নিচে লুকিয়ে আছে মানবজাতির সব থেকে ভয়ঙ্কর এবং সব থেকে অনুপ্রেরণাদায়ক সার্ভাইভাল স্টোরি। কারণ ফ্লাইট 571-এর গল্প আমাদের একটা জিনিস শেখায়, মানুষকে হত্যা করা যতটা সহজ, মানুষকে হার মানানো ততটা সহজ না। আর হয়তো সেই কারণেই আজও পৃথিবী এই ঘটনাকে শুধু একটা দুর্ঘটনা হিসাবে মনে রাখে না, মনে রাখে একটি অলৌকিক ঘটনা হিসাবে।